আসসালামু আলাইকুম। আসলে গত ক্লাসে রেকর্ডটা মিউট করেছিল, যে কারণে সিংহভাগ ক্লাসটা রেকর্ডেড, মানে সেখানে সাউন্ড আসেনি বা আমার কাছে মিউট করা ছিল, যে কারণে তোমরা সাউন্ড পাওয়া না। যাই হোক, আমি সেটা আবার রিপিট করার চেষ্টা করতেছি। তো আমরা এই পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে আমাদের একটু মিউটের সমস্যা ছিল। তো আমাদের এখন যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে কৌশিকতা। তো কৌশিকতাটা কি? কৌশিকতাটা হচ্ছে একটা নলকে, এই যে নলটাকে আমরা যদি একটা পানির ভিতরে ডুবাই, এই যে পানির ভিতরে ডুবাইছি, ডুবানোর ফলে নলের ভিতরে কিছুটা পানি উঠে আসে। এই যে উঠে আসলো, এই উঠে আসার পানির যে বৈশিষ্ট্য কারণে বা ফ্লুইডের যে বৈশিষ্ট্য কারণে, তরলের যে বৈশিষ্ট্য কারণে পানির উঠে আসে, এটাকে বলতেছি আমরা কি? কৌশিকতা। তো এখানে দেখছো আমি নল দিয়ে পানি দিয়েছি, দেওয়ার ফলে কিছুটা পরিমাণে উঠে গেছে। তো এই যে যত পরিমাণ পানি উঠাইতেছে, এই হাইটটাকে বলতেছি আমরা কৌশিক উচ্চতা। ঠিক আছে, আবার মাথায় রাখবা যে এটার নাম হচ্ছে কৌশিক উচ্চতা। এবং এইটুকু বাকিগুলো আমি বলতেছি। তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পৃষ্ঠটান, বা ইংরেজিতে বলে সারফেস টেনশন। তো সারফেস টেনশনটা বোঝানোর জন্য তোমাদের ধরো একটা বালতি আছে, হ্যাঁ, বালতির ভিতরে একটা সরু একটা সুতা ফালাই দিলাম। এই যে একটা সুতা আমি ফালাই দিছি। তো এই সুতার সাথে লম্বভাবে আমাদের একটা ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, এই ফোর্স কাজ করতেছে। তাহলে পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে প্রতি একক দৈর্ঘ্যে, এই যে প্রতি একক দৈর্ঘ্যে এই যে সুতার সাথে লম্বভাবে যে ফোর্সটা কাজ করতেছে, এটাই হচ্ছে আমাদের কি? পৃষ্ঠ টান। এখন এই ফর্মুলাটা এইভাবে মনে না রেখে তোমরা একটু এইভাবে মনে রাখবে, তাহলে এটা আসলে তোমাদের জন্য কার্যকরী হবে। লিখবা পৃষ্ঠটান সমান হচ্ছে বল, অভিলম্ব বল অর্থাৎ লম্ব বল যতটুকু কাজ করতেছে ডিভাইডেড বাই যতটুকু দৈর্ঘ্যে তরলের স্পর্শে থাকে। এই কথাটা মাথায় রাখতে হবে, যতটুকু দৈর্ঘ্যে তরলের স্পর্শ থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। তো আবার এখানে ফিরে আসো, দেখো এখানে এটা কিন্তু কাঁচ, ঠিক আছে, সরু কাঁচ নল আমরা এর ভিতরে প্রবেশ করছি এবং এর ভিতরে কিন্তু তরল আছে। তো করার ফলে এখানেও কিন্তু একটা কি আছে? পৃষ্ঠটানের কারণে বিষয়টা দেখা এইরকমভাবে, এই যে এইরকমভাবে সে উড়ে যাবে। ঠিক আছে, এইখানে একটু দেখো এইভাবে সে এখানকার সাথে থিটা ডিগ্রিতে, এখানে যদি আমি করি তাহলে এর সাথে থিটা, তাহলে এটাও কিন্তু আমাদের থিটা। এই যে এখানে এটা থিটা হলে এটাও কিন্তু আমাদের থিটা হবে। ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এই উপাংশটা হচ্ছে আমাদের টি কস থিটা, আর এই উপাংশটা হচ্ছে টি সাইন থিটা। ঠিক একইভাবে দেখো এই পাশে কিন্তু একইভাবে, এই যে এই পাশে যদি এটা থিটা হয়, এইভাবে উঠে গেল। এই যে এখানে যদি থিটা হয় তাহলে এই যে এই পাশেও কিন্তু আমাদের কি থাকবে? থিটা থাকবে এবং এটাতে উপরে উঠে যাবে। সিমিলার কেস, এখানে যা কাহিনী ঘটছে এখানে সেই কাহিনী ঘটবে। উপরের উপাংশ এটা যদি টি হয় তাহলে এই উপাংশটা টি কস থিটা, এটা টি সাইন থিটা। এখন দেখো এই দুইটা কিন্তু বিপরীতমুখী, তাহলে এই দুটা কি করবে? একে অপরকে নিউট্রালাইজ করে দেবে। তাহলে এই দুটার প্রভাব আমাদের কি করে গেছে? ইকুয়ালাইজের কারণে, আর সামেশন হরিজন্টাল ফলে এই দুইটা কি হয়ে যাবে? এর মাহাত্ম্য হারাবে, আর কোনো ইয়ে নাই। আমাদের কাহিনী আছে কি? শুধু এই টিক আসছে, এটা উপরে যে দুইটা টিক আসছে এটা কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা এখন একটু এইদিকে আসি। তো দেখো আমাদের এই যে যতটুকু পানি উঠছে, একটা হাইটে কিছু পরিমাণ পানি উঠছিল, এই যে এই হাইটটাকে বলতেছি আমরা কৌশিক উচ্চতা। তোমরা একটু হয়তো দেখতে পারবা এখন কৌশিক উচ্চতা। এখন এই হাইটের ভিতরে কিছু পানিও আছে, তাই না? পানির একটা ওজন আছে, সেই ওজনটাকে আমরা কি বলতেছি? ডাব্লিউ সমান mg। আমরা জানি ওজন সমান হচ্ছে WmG। আমরা কিছুক্ষণ আগেই সেটা আলোচনা করলাম যে ডাব্লিউ সমান mg, তাই না? এখন দেখো m সমান আবার ভিরও লেখা যায় কীভাবে? কারণ আমরা ওই যে ঘনত্বের সংজ্ঞা প্রথমে দিয়েছিলাম, ঘনত্ব সমান কি? একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলতেছি। তাহলে m সমান কি লিখতে পারি আমরা? ভিরো। এই যে ভিরো এখানে লিখে ফেলছি। এখন আরেকটা জিনিস আমরা শিখছিলাম যে রো জি সমান হচ্ছে বস্তুর একক ওজন। তাই রো জি সমান আমরা কিন্তু একক ওজন এখানে লিখে ফেলছি। এখানে আরেকটা কি আছে? আননোন হচ্ছে, সেটা হচ্ছে ভি। তাহলে ভিটা কি? আমরা যে এই যে আমরা একটা ওয়াটার কলাম লিখছি, এই যে কলামটা, ওয়াটার কলামটা, এই কলামের আয়তন, এই কলামের আয়তনটা কি আমরা ধরে নিয়ে যাচ্ছি যে এইটুকু এটা হচ্ছে ডি, আমরা এটাকে ডি রেসপেক্টে লিখব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের যদি ডি হয় তাহলে আমরা লিখতে পারি কি ওটা π/4 ডি স্কোয়ার ইন্টু এইচ। অর্থাৎ এই কলামের এটা যদি ডি হয়, এটা দেখতে কিন্তু সিলিন্ডার আকৃতির, তো সিলিন্ডারের আয়তন কি? π/4 ডি স্কোয়ার ইন্টু এইচ।
তো আমরা সেটাই লিখছি ইন্টু আমাদের সাথে কি আছে এই যে ওমেগাটা আছে, ঠিক আছে, এই ওমেগাটা কিন্তু আমাদের আছে। তাহলে এটা কোন দিকে কাজ করতেছে আমাদের, এটা কিন্তু ডাউনওয়ার্ড কাজ করতেছে। তো আমাদের আরেকটা জিনিস এখানে দেখো ওই যে এখানে টি কস থিটা, এটা টি কস থিটা বেসিক্যালি কি আমাদের পিস্টোটান, বাট আমাদের পিস্টোটানের কারণে কিন্তু একটা বল কাজ করে, দেখছো, কারণ এই যে দেখো টি কস থিটা পিস্টোটান সমান কী হবে, বল ইন্টু যতটুকু দৈর্ঘ্যে তরলের স্পর্শে থাকে, তাই তো আমরা পিস্টোটানের সংজ্ঞা তো এটাই বললাম যে পিস্টোটানের সমান হচ্ছে অবিলম্ব বল ডিভাইডেড বাই যতটুকু দৈর্ঘ্যে তরলের স্পর্শে থাকে। তাহলে এই যে বল সমান আর যতটুকু দৈর্ঘ্যে তরলের স্পর্শ থাকে, দেখো এটা দেখতে কিন্তু আমাদের এই যে এরকম ওপর থেকে যদি আমরা দেখি এবং তরল কতটুকু স্পর্শ আছে দেখো তো, এটা যদি কাচ নল হয় এরপর এই যে এই দিক দিয়ে কিন্তু তরলের তাকে স্পর্শ করে আসছিল, তাহলে তরল কতটুকু দৈর্ঘ্যে স্পর্শ আছে সেইটা আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্যটা এটা যদি ডি হয় তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত হবে, পরিধির সমান সেটা হচ্ছে কি পাই ডি, এই যে এটা পাই ডি দেখছি। তাহলে এখন আমাদের এই ফোর্সটা কত হবে, এই পিস্টোটানের সাথে আমাদের এই পাই ডি গুণ করলে আমরা ফোর্স পাবো না, তাহলে সেই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, পিস্টোটান যদি উপরে দিকে কাজ করে তাহলে ফোর্সটাও কিন্তু আমাদের সেই দিকে কাজ করবে, তাহলে উপরে দিকে কাজ করবে, তাহলে এই ফোর্সটা উপরে দিকে কাজ করতেছে এবং এই ওজনটা নিচে দিয়ে কাজ করতেছে। তো আমরা জানি যে এই ওয়াটার কলামটা কিন্তু একটা সময় যে স্থির হয়ে যায়, তাই না, অর্থাৎ পানি ওঠার পরে কিছু দূর আসার পরে সেটা কিন্তু স্থির হয়ে যায়, সেটা কিন্তু আর নড়াচড়া করে না, তার মানে কি সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাচিভ করছে। তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি অ্যাচিভ করে তাহলে কিন্তু আমাদের সামেশন ভার্টিক্যাল ফোর্স কী হবে, 0 হবে। তাহলে আমরা এই যে উপরের যে ফোর্স সমান আমরা নিচে ওই ফোর্সটা কী করতে পারি, ইকুয়েট করতে পারি। ইকুয়েট করলে এটা দাঁড়াবে কী হবে, টি কস থিটা ইন্টু পাই ডি সমান আমরা লিখতে পারবো পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এইচ ইন্টু হচ্ছে ওমেগা, তাই না। তাহলে এখান থেকে এইখানে ডি কাটলে একটা ডি থাকে, এই পাই কাটলে একটা পাই থাকে, তাহলে আমরা যদি এইচের সমীকরণ বিনাতে চাই তাহলে আমাদের আসবে কি এরকম কস থিটা ডিভাইডেড বাই ওমেগা ডি, আমাদের কিন্তু এই সূত্রটা চলে এসেছে। তো আমরা এই সূত্র কিন্তু পেলাম, এই সূত্রে কিন্তু আমাদের অলরেডি জানি কোন জিনিসটা কি নোটেশন বহন করে, সেটা হচ্ছে এইচটা হচ্ছে আমাদের হাইট, ঠিক আছে, এইচটা কি আমাদের হাইট, কৌশিক হাইট, 4 তো আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, আর এইটিটা হচ্ছে আমাদের পিস্টোটান, থিটা হচ্ছে স্পর্শকোণ, ওমেগা হচ্ছে যে তরল নিতেছি সেই তরলের একক ওজন, ডিটা হচ্ছে যে কাজ নিতেছি সেই কাজের ব্যাস, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো দেখো এই সূত্রের এই অঙ্কর ক্ষেত্রে আমরা করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্যা কোথায় হবে, থিটা এর মান বের করতে একটু সমস্যা হয় তোমাদের, থিটা এর মান বের করতে একটু সমস্যা হবে। সেই সমস্যাটা কি, যে এইচের মানটা পানির ক্ষেত্রে এইচের মান থিটার মান ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি তোমাদের এই এইচের মানটা সবসময় পজিটিভ দেওয়া থাকবে, ঠিক আছে, এইচের মানটা সবসময় পজিটিভ দেওয়া থাকবে। তো সমস্যা এটাই যে পানির ক্ষেত্রে এইচটা কী করবা, পজিটিভ ধরবা, আর পারদের ক্ষেত্রে সেটা নেগেটিভ ধরবা। কেন ধরবা, কারণ আমরা পারদের ক্ষেত্রে যেই আকারটা পাই, পানির ক্ষেত্রে যে আকারটা পাই পারদের ক্ষেত্রে কিন্তু তার উল্টো। তো আমরা পানির জন্য কিন্তু এই প্রমাণটা আমরা করছি কিন্তু পানির জন্য, পারদের জন্য কিন্তু করিনি। তো আমরা কি করব, এটা সহজভাবে, এত কমপ্লেক্স নেওয়ার কিছু নাই। থিটার মান যদি বের করতে বলে আমাকে মাথায় রাখতে হবে, থিটার মান বা অন্য কোনো কিছু বের করতে বলে এইচের রিসপেক্টে, অর্থাৎ এইচটা দেয়া আছে, এইচটা তোমাদেরকে দেয়া আছে, থিটা হোক বা অন্য কোনো টার্ম তোমাদেরকে যদি বের করতে বলে সেক্ষেত্রে কি করবা, এইচে পারদের ক্ষেত্রে যদি হয় এইচ পজিটিভ দেওয়া থাকলেও সেটা নেগেটিভ লিখবা, আর পানির ক্ষেত্রে সেটা পজিটিভ লিখবা, ঠিক আছে। আমার মনে হয় যে বুঝছো। তো তোমাদের একটা কোশ্চেন এখানে আছে, আমি পড়তেছি, সেটা একটু সুন্দর করে শোনো, কারণ আমার কাছে যে বইটা আছে সেটা প্রযুক্ত না, তো জাস্ট একটু শোনো, শুনলে আমার মনে হয় যে এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, অথবা আমার কথা শুনে তোমরা একটু লিখবা, ঠিক আছে, একটু লেখো, কষ্ট করো, কারণ আমি এখন বাসায় আসছি তো আমার কাছে বইটা নাই। তারা ওয়েট করো, একটু ওয়েট। তো কোশ্চেনে বলছে 3 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নল, তাহলে ডি এর মান কত, 3 মিলিমিটার ব্যাসের একটা কাঁচ নল,
ঠিক আছে। এরপরে আমাদের বলছে যে নির্দিষ্ট তরলে দৌড়ানোর পরে দেখা গেল ওয়ার ক্যাপিলারি উচ্চতা, তো ক্যাপিলারি উচ্চতাটাকে আমরা এইচ আর বস করি, সেটা কত পজিটিভ কিন্তু দেওয়া আছে 9.35 মিলিমিটার। এবং স্পর্শকোণ হচ্ছে এই যে স্পর্শকোণটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি। এরপরে তলের পৃষ্ঠটান দেওয়া আছে হচ্ছে 0.00712 দেওয়া আছে কেজি পার মিটার, এবং আমাকে বলছে যে তলের একক ওজনটা বের করো। ঠিক আছে, আপেক্ষিক ওজন বা একক ওজনটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে। আমাদের আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে বলছে, এই তরলটা কী সেটা আইডেন্টিফাই করতে হচ্ছে। তো আমাদের সব কিছু মান কিন্তু দেয়া আছে, আমরা সূত্রতে জাস্ট বসায় দেবো। তো আমরা কি করব, দেখো এগুলো এই মানটা কিসে আছে, কেজি পার মিটারে আছে। তো আমি তোমাদের মনে হয় অনেকবার বলছি যে তোমাদের যে এককটা বড় থাকবে সেই এককে তোমরা হচ্ছে করে আসবে। দেখো এই অঙ্কটা একটু এটার তুলনায় এই এককটা কিন্তু বড়, তারা সেই জন্য বড় এককে সব কিছু নিয়ে যাবা, অর্থাৎ কেজি এবং মিটারে সব কিছু বসাইবা। তো এইচের মান তো কেজিতে বসানো যাবে না, মিটারে বসবে, তাহলে মিলিমিটার আছে সেটাকে আমরা মিটারে বসাইছি। এই পৃষ্ঠটানটাও আমাদের এটাই আছে, কস্ট থিটাতেই থাকবে, ওমেগা তো আমাদের বের করতে বলছে, এবং ডিটা আমাদের কিসে বসাতে হবে, মিটারে, কারণ আমি বলছি মিটার এবং কেজিতে সব কিছু বসাইবা। এরপরে ওমেগার মানটা আছে 999.90 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা জাস্ট আমি কি করতেছি তোমাদের জন্য রিপিট করতেছি, কারণ এটা আমি অলরেডি করে ফেলছিলাম, আমি জানি না যেটা মিউট হয়ে গেছে। তো যাই হোক 999.9 কেজি, এটা কেজি পার মিটার কিউব আসছে। তো এই জিনিসটা এটা চাইছে, এটা তোমাদের অ্যান্সার এভাবে লিখে দিবা, এবং বলছে যেহেতু এটা কোন তরল, তাহলে তুমি বলবা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পানির একক ওজন কিন্তু 1000, তো এটা কিন্তু নিয়ারলি 1000ই, তো তার মানে এটা হচ্ছে এই তরলটা হচ্ছে পানি। ঠিক আছে, বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা অবশ্যই পারবা, তোমাদের করার মানে ডিফারেন্ট কোনো কিছুই নাই। তো এখানে সান্দ্রতা নিয়ে আমি কিছু কথা বলছি, তো আমার মনে হয়েছে সান্দ্রতা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের কাছে আপলোড করব। তো সান্দ্রতা আপাতত বাদ থাক, কারণ সান্দ্রতা নিয়ে এইখানে যে বই নিয়েছি সেই বই আমাদের আলোচনাই বা নাই, আলোচনা থাকলেও আসলে অঙ্ক নাই, যে কারণে আমি আসলে ওটা করতে পারতেছি না। অঙ্ক থাকলে তোমাদের করে দিতাম। তো আমি এটা তোমাদের খুব শীঘ্রই এটা আপলোড করব। ঠিক আছে, তো তোমাদের এই পর্যন্তই, এটা এই অধ্যায়ে এই পর্যন্তই, অর্থাৎ প্রবাহী এবং উহার গুণাবলী এই অধ্যায় এই পর্যন্তই। এখন তোমাদের আরেকটা, অর্থাৎ এই অধ্যায়ে হাইড্রোলিক্স থেকে তোমাদের কিন্তু 4টা অধ্যায়ের কথা আমি তোমাদের বলছি। তো এখানে যে মাঝখানে যে চাপটা আছে, এই চাপটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যে কারণে আমরা চাপটা একটু পরে পড়বো, বাট পরে, এখন না। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রবাহীর প্রবাহ এবং উহার গুণাবলী। প্রবাহীর প্রবাহ ও উহার পরিমাপ। এই অধ্যায় খুবই সোজা অঙ্ক, আমরা এটা দেখবো আর কি। হ্যাঁ, এই অধ্যায়ে জাস্ট দুইটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে, কিউ সমান সমান AV, আর দ্বিতীয় সূত্র হচ্ছে কিউ সমান A1 V1 A2 V2, এটা জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে কিউটা হচ্ছে আমাদের নির্গমন, এই নির্গমনটা আমরা এইভাবেও বের করতে পারি, ভলিউম বাই টাইম, এটা দিয়েও আমরা বের করতে পারি। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ আমরা যে একটা পাইপ ব্যবহার করব, এই পাইপের এই যে এখানকার যে সেকশন, আমরা যদি এটাকে একটু সামনে থেকে দেখতে এরকম লাগবে না? তো এই ক্রস সেকশনাল এই এরিয়াটা এবং এই পাইপ দিয়ে যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গড় বেগ, ভিটা হচ্ছে আমাদের কি গড় বেগ। এখানে ভিটা কি ছিল, ভলিউম বাই টি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই কয়টা সূত্র মাথায় রাখলে অঙ্ক সহজেই হয়ে যাবে। তো আমরা এই অঙ্ক করার চেষ্টা করি। হ্যাঁ, এই জাস্ট সূত্র এতটুকুই, এখন অঙ্ক করার চেষ্টা করি, দেখি অঙ্ক আমরা পারি কি না। তো তোমাদের বলে রাখি যে তোমাদের হাইড্রোলিক্স থেকে যে মেইন টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো সিলেবাস থেকে আউট করে দিছে, অর্থাৎ সিলেবাসে নাই, যে কারণে তোমাদের এখন খুব বেশি হাইড্রোলিক্স থেকে পড়তে হবে তা কিন্তু না। অর্থাৎ নস, চাপকেন্দ্র, এইগুলো জিনিস কিন্তু তোমাদের রিসেন্ট সিলেবাস থেকে আউট করে দিছে, যে কারণে তোমাদের এগুলো পড়তে হবে না। তো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা একটা অঙ্ক করি, সেই অঙ্কটা আমরা লিখি, যেহেতু তোমাদের আমার বইয়ের সাথে অবশ্যই মিলবে তোমাদের। তো এইটা একটু আমার কথাটা একটু সুন্দরভাবে শোনো, আমি লিখতে চাচ্ছি না। সেটা হচ্ছে এবি একটা পাইপের, আমি এখানে বলবো আর লিখবো, তোমরা একটু মিলাই নেও, এটা আছে আমি জানি। এবি একটি পাইপের বিসি এবং বিডি শাখায় বিভক্ত আছে।
ঠিক আছে, এ প্রান্তের ব্যাস এত, বি প্রান্তের ব্যাস এত, সি প্রান্তের ব্যাস এত, ডি প্রান্তের ব্যাস এত। তো আমাদের একটা ইয়া আছে, ঠিক আছে, পাইপ আছে। সেই পাইপটা কেমন, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত, এই প্রান্ত হচ্ছে আমাদের বি প্রান্ত। তো এই বি প্রান্ত থেকে আমাদের দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো একটা শাখার নাম দিতেছি আমরা সি প্রান্ত, আর একটা শাখার নাম দিতেছি আমরা ডি প্রান্ত। তো হ্যাঁ, আমার মনে হয় যে এই জিনিসটা পাইছি এ বি। তাহলে এ বি এর ব্যাসটা হচ্ছে আমাদের এই প্রান্তের ব্যাস দেওয়া আছে হচ্ছে 45 সেন্টিমিটার, বইয়ে আছে তোমাদের এটা, এবং বি প্রান্তের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে সি প্রান্তের ব্যাস হচ্ছে তোমাদের 20 সেন্টিমিটার এবং ডি প্রান্তের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝছো? কোশ্চেন তোমাদের আমার মনে হয় যে তোমরা অঙ্কটা খুঁজে পাইছ, অর্থাৎ তোমরা খুঁজবা হচ্ছে প্রবাহের প্রবাহ এবং ভার পরিমাপ এই অধ্যায়ে। এখন বলছে এ প্রান্তের বেগ যদি, অর্থাৎ এই যে এ প্রান্তের এর বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, ওকে ফাইন, তবে এ প্রান্তের নির্গমন কত? তাহলে এই প্রান্তে আমাদের নির্গমন বের করতে বলছে, ঠিক আছে। যদি সি প্রান্তের বেগ 4 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ এই প্রান্তের বেগ কত হয় আমাদের 4 মিটার পার সেকেন্ড হয়, তবে বি, এই যে এই প্রান্তের বেগ বের করতে বলছে, বি প্রান্তের বেগ বের করতে বলছে, এবং ডি প্রান্তের আমাদের বেগ বের করতে বলছে, ঠিক আছে। তো খুবই সোজা অঙ্ক, আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের প্রথমে বলছে যে এ প্রান্তের নির্গমন কত। তো এ প্রান্তের দেখো এই প্রান্তের ব্যাসও দেওয়া আছে, এই প্রান্তের হচ্ছে বেগও দেওয়া আছে। তাহলে আমরা কি কিউ সমান সমান কিউ এ সমান সমান কি জানি, কিউ এ সমান সমান জানি হচ্ছে এ ইন্টু ভি। এটা কি ক্রস সেকশনাল এরিয়া, দেখো ক্রস সেকশনাল ব্যাস দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া তো খুব সহজেই বের করতে পারবা, এটা ইটস নট এ বিগ ডিল। 2, তাহলে এখান থেকে কিউ এর মানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে 0.318। সবগুলো কিসে বসাইছে দেখো তো, সব এটা কিন্তু মিটারে বসাইছি, আর এটাও মিটার পার সেকেন্ডে বসাইছে, তাহলে মিটার কিউব পার সেকেন্ড। আমরা কিন্তু খুব সহজেই কিউ এটা বের করে ফেলছি, এটা আমাদের অ্যান্সার। আমার কলমও শেষ। যাই হোক, আমরা এখন আমাদের বের করতে বলছে বি প্রান্তের বেগ। তো দেখো আমাদের এ প্রান্তের কি জানি আমরা, ব্যাসও জানি, অর্থাৎ এই প্রান্তের আমি এরিয়াও জানি, এই প্রান্তের হচ্ছে ইয়েও জানি, এই প্রান্তের এরিয়া জানি। আমাদের বি প্রান্তে বের করতে পারবো না, আমাদের সূত্র লাগবে দুইটা, 2 নম্বর সূত্র, অর্থাৎ এ ভি এ সমান সমান এ বি ভি বি। তাহলে এখানকার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, পাই বাই 4 45 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2। দেখো এখানে একটা চমৎকার জিনিস তোমাদেরকে শেখাতে যাচ্ছে। দেখো এখানে এটা আমি কিসে বসাইছি, আচ্ছা তোমাদের এত ট্রিকি জিনিস না শেখায় এখন আপাতত ভুল করবা। তো আমরা এটা বসাইলাম, এবং বি প্রান্তের এরিয়াটা কত আমাদের পাই বাই 4 ইন্টু 0.30 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ভিবি, এটা আমাদের জানা। তাহলে এটা কাটা, তাহলে এখান থেকে আমাদের ভিবি এর মানটা পেয়ে যাব। তাহলে ভিডি এর মানটা কত, পয়েন্ট হোল স্কোয়ার ডিভাইডেড বাই পয়েন্ট, কত এটা 2.25 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু পেয়ে গেছি না বি প্রান্তের বেগ, এটা আমাদের অ্যান্সার একটা। এরপর আমাদের এই যে সি প্রান্তের বেগ বের করতে বলছে, না ভি প্রান্তের বেগটাই বের করতে বলছে, এটা অ্যান্সার। এখন আমাদের এই ডি প্রান্তের বেগ বের করতে বলছে, তাহলে বেগ বের সন্ত আমার একটু দেখো লজিক কি, এখানে যে পরিমাণ কিউ আছে এই কিউটা 2 ভাগে বিভক্ত হয়েছে না, এখানে কিউ সিতে গেছে, অর্থাৎ আমি এটা বলতে পারি কিনা কিউ বি সমান সমান কি কিউ সি প্লাস কিউ ডি। এটা একদম লজিক কাহিনী, যে আমি যতটুকু এখানে পানি দিছি এই পানিটা কোথায় কোথায় গেছে, এখানে গেছে কিছু, এখানে গেছে কিছু, তাহলে আমরা এখানে কতটুকু পানি দিছি, কিউ বি পরিমাণ পানি দিছি নির্গমন, তাহলে কিউ সিতে কিছু গেছে, কিউ ডিতে কিছু গেছে, তাহলে আমরা কিউ বি সমান সমান কি জানি, এ ইন্টু এ বি ভি বি, আর এখানে আমরা কি লিখতে পারি, এসি ভিসি প্লাস এডি ভিডি। তাহলে এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, এ বি বি প্রান্তে কি পাই বাই 4, ব্যাস কত আমাদের 0.30 হোল স্কোয়ার ইন্টু ভিবি 2.25। এরপরে এসি, সি প্রান্তের
ব্যাস কত π/4 ইন্টু 0.20 হোল স্কোয়ার ইন্টু ভিসি আমাদের বলা আসলে 4 বলেই দিছে এটা কিন্তু। আর এডিটা কত π/4 15 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তাকে মিটারে করলাম, কনভার্ট করলাম, তাহলে এত এরিয়া পাইছি। এখন ডি, তাহলে এটা টোটাল ক্যালকুলেশন করলে আমরা ভিডি পাবো না, তো এখান থেকে আমরা ভিডি এর মানটা বের করে নিয়ে আসব। তো এখান থেকে ভিডি এর মান বের হয় 10.88 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এতটুকু বুঝছো? মানে খুব বেশি কিন্তু কঠিন না। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, কারণ আমার আসলে করমটা শেষ হয়ে গেল। তো তোমাদের এই অধ্যায়ের একটা আমি কি দিব, HW দিব, যেটা তোমরা আসলে যখন এই ক্লাসটা করবা তখন এই HWটা আমাকে হচ্ছে করে জমা দিবা। ঠিক আছে, এই অঙ্কটা যদি পারো তাহলে আশা করি তোমাদের ইয়েটা ডেভেলপ হবে। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন চ্যাপ্টার না কিন্তু, এই জন্য বেশি অঙ্ক করে দিলাম না। আরেকটা করে দিই, হ্যাঁ আরেকটা করে দিই, তারপরে আমি HW দিই। তোমরা হয়তো মনে করতেছো যে ভাই ফাঁকি দিতেছে, তো আমি সেটা তোমাদের মুখ থেকে সেটা বেরিয়ে হতে দেবো না। আমরা আরেকটা করি অঙ্ক, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা করতেছি, আমার কথার সাথে মিলায় নাও। এই অঙ্কটাও তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি প্রধান পাইপ, ঠিক আছে, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসের দুটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রধান পাইপের 60% পানি বড় ব্যাস এবং 40% পানি ছোট ব্যাস দিয়ে প্রবাহিত হয়। যদি পাইপের পানির সর্বোচ্চ বেগ বা গড় বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার হয়, যদি পাইপের পানির সর্বোচ্চ বেগ বা যদি পাইপের পানির সর্বোচ্চ বেগ বা গড় বেগ প্রতি সেকেন্ডে 4 মিটার হয়, তবে প্রধান পাইপের ভিতর দিয়ে নির্গমন বের করো। এটা তোমাদের কোশ্চেনেই দেয়া আছে। হ্যাঁ, এটা আমার মনে হয় যে পেয়ে গেছো তোমরা, যে 30 সেন্টিমিটার একটা ব্যাস আছে, এখান থেকে একটা 12 সেন্টিমিটারে গেছে, আর একটা হচ্ছে তো এটা আমাদের কত ব্যাস, এই ব্যাসটা হচ্ছে আমাদের কত 30 সেন্টিমিটার। আরেকটা কত, এখান থেকে এইটুকু বের হয়েছে কত 12 সেন্টিমিটার, এখান থেকে এইটুকুতে এটা হতো 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে বলছে যে আমার বড় দিয়ে প্রধান পাইপ দিয়ে যে নির্গমন হইতেছে, হ্যাঁ শর্ত বলছে এই নির্গমনের 60% বড় ব্যাস দিয়ে গেছে, তাহলে 0.6W, আর বাকি 40% কিন্তু এটা দিয়ে গেছে। এখন আমাকে বলছে যে এইগুলো পাইপের ভিতর দিয়ে সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড যদি হয়, তবে প্রধান পাইপের ভিতর দিয়ে কত নির্গমন হয়েছে, অর্থাৎ কিউ এর মানটা আমাকে বের করতে বলছে। তো আমাদের কিউ যদি কিউ হয়, আর এই প্রধান পাইপের হচ্ছে 60% এই বড় ব্যাস দিয়ে গেছে এবং 40% এটা দিয়ে গেছে, তাহলে 0.4। তাহলে আমাদের বেসিক্যালি এই কিউ এর মানটা বের করতে বলছে। ওকে, তো আমরা এই অঙ্কটা করি যে আমাদের ম্যাক্সিমাম বেগ কত, ম্যাক্সিমাম বেগ কিন্তু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বা সেকেন্ডে 4 মিটার। ঠিক আছে, তা আমরা এই অঙ্কটা সমাধান করি। তো আমরা কিন্তু তোমাদের বইয়ে যে অঙ্কটা দেয়া আছে এই অঙ্কটা অঙ্ক করার ফল মানে তোমাদের অঙ্ক যেটা দেয়া আছে এই অঙ্কটা তোমাদের হচ্ছে প্রসেসটা ভুল দেয়া আছে, অঙ্কটা একটু দেখো, এইভাবে অঙ্কটা সমাধান করবা। তো আমরা সব পাইবেই আমরা দেখতেছি, তো আমরা সবগুলোতেই আমি যেভাবে করতেছি তোমরা আসলে সেভাবেই করবা। তো আমরা এই পাইপের যদি চিন্তা করি, দেখো এই পাইপের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের কিউ সমান সমান কত বের হয়, দেখো তো কিউ সমান সমান বের হবে
এ ইন্টু ভি, অর্থাৎ এই বড় ব্যাসের জন্য আমরা চিন্তা করতেছি। তাহলে আমাদের এটা কত, π/4 ইন্টু কত 0.30 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ভি, ভি এর মান কত 4 মিটার। তাহলে 4 মিটার যদি হয় তাহলে π/4 ইন্টু তোমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটা ভুল দেওয়া আছে, প্রসেস এইভাবে যেটা করতেছি সেভাবে করবা। তাহলে এটা হচ্ছে 0.2827 মিটার কিউব তোমাদের একটার জন্য, এই পাইপের জন্য বের করছো। এখন আমরা এই পাইপের জন্য বের করব। তাহলে এই পাইপের জন্য যদি আমরা বের করি তাহলে আমাদের কতটুকু, এখান দিয়ে এই পাইপের যদি আমরা বের করি, এই পাইপের জন্য বের করলাম, এই পাইপ যদি আমরা বের করি তাহলে দেখো এই পাইপে আমাদের কতটুকু প্রবাহ হয়েছে, 0.6 কিউ কিন্তু প্রবাহ হইতেছে। তাহলে সূত্র কি, এ ইন্টু ভি। তাহলে এর মান কত আমাদের 12 সেন্টিমিটার, π/4 তাহলে 0.012 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা একটা কিউ এর মান পাবো 0.6 ইন্টু তাহলে আমরা কিন্তু এখান থেকে এটাও একটা মান পাইছি, তাই না? এখন আরেকটা আমরা যদি চিন্তা করি, এইটার কথা যদি চিন্তা করি, অর্থাৎ এই পাইপের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের কত আসবে 0.4 কিউ ইন্টু হচ্ছে এ ইন্টু ভি। অর্থাৎ এই পাইপের ক্ষেত্রে π/4 0.08 হোল স্কোয়ার ইন্টু ভিটা হচ্ছে আমাদের 4। অর্থাৎ আমাদের বেগটাই দিয়ে আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের যদি বের করি তাহলে আমাদের এর মান কত বের হচ্ছে দেখো তো, 0.05024 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো আমার কিন্তু কিউয়ের মান কয়টা বের হয়েছে, আমাকে কিউয়ের মান কয়টা বের করতে বলছে, একটা বের করতে বলছে। আমাদের কিউয়ের মান কিন্তু একটাই হবে, কিন্তু আমরা কিন্তু 3টা কিউয়ের মান পাইছি। এখন আমাদের বুঝতে হবে যে কোন কিউটা আমাদের নিতে হবে। সব সময় ছোটোটা কিউটা আমাদের নিতে হবে, কারণ দেখো আমি যদি এই কিউটা নেই, দেখো এই কিউটা যদি নেই আমি, এই কিউটা যদি আমি নেই তাহলে কি হবে, এই কিউটা নিলে সে এই পাইপ দিয়ে যেতে পারবে। দেখো আমি যদি এই কিউটা নেই, অর্থাৎ এই কিউটা নেই, তাহলে বোঝা যাচ্ছে যে আমি যেহেতু এই পাইপের জন্য বের করছি তাহলে সে এই পাইপ দিয়ে যেতে পারবে। বাট এই পাইপের ক্ষমতা কিন্তু কত, দেখো এই পাইপের ক্ষমতা কিন্তু এটার থেকে ছোট। অর্থাৎ এই পাইপে যদি যায় তাহলে সে কী করবে, ফেটে যাবে, এই পাইপটা কিন্তু ফেটে যাবে। ঠিক সিমিলারভাবে এই পাইপের ক্ষমতা কত, দেখো এই পাইপের ক্ষমতা হচ্ছে 0.50। তার মানে এই পাইপ দিয়েও যদি যায় তাহলে সে কিন্তু ফেটে যাবে, অর্থাৎ এটাকে আমি কোনোভাবেই নিতে পারতেছি না। তো আমরা এটার কথা চিন্তা করি, তো কিউয়ের মান যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখো কিউয়ের মান যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখো এটার ক্যাপাসিটি কিন্তু এটার থেকে বড়, তার মানে এই পাইপটা ফাটবে না। এরপরে এটার দিয়েও যেহেতু আমরা বের করছি তাহলে এই পাইপটা কিন্তু ফাটবে না, বাট এটার ক্যাপাসিটি কিন্তু এই পাইপের তুলনায় এই পাইপের ক্যাপাসিটি কিন্তু কম। দেখো এই যে এই পাইপের ক্যাপাসিটি কিন্তু কম, তার মানে কি আমি যদি এইটা নেই তাহলে এটাতেও চেক যাবে, এটাতেও চেক যাবে, বাট এই পাইপটা কিন্তু হবে কি ফেটে যাবে। তার মানে আমরা কিন্তু ওই কন্ডিশনে মানে স্যাটিসফাই করতেছে না। এই পাইপটা যদি ফেটে যায় তাহলে আমাদের হবে না, আমাদের এমন কন্ডিশন নিতে হবে যে সবগুলোতে যাতে যেতে পারে। এজন্য আমাদের এটাও নিতে পারবো না। এখন আমরা দেখি যে এইটা নেওয়া যায় কি না। এটা অবশ্যই নেওয়া যাবে, কারণ দেখো এটার ক্যাপাসিটি কত 0.05, ঠিক আছে 0.05। তাহলে 0.05 যদি হয়, দেখো এটা কিন্তু এই দিক দিয়েও যেতে পারবে, এই দিক দিয়েও যেতে পারবে, কারণ এগুলোর ক্যাপাসিটি এর থেকেও বেশি। তার মানে এই দিক দিয়ে যদি যায় সে ফাটবে না, এদিক দিয়ে গেলেও কিন্তু সে ফাটবে না। বাট এই দিক দিয়ে যদি যায় এটার রেসপেক্টে কিন্তু আমরা এটার টোটাল ক্যাপাসিটি কিন্তু এটাই, অর্থাৎ এদিক দিয়ে গেলেও সে কিন্তু ফাটবে না।
অর্থাৎ আমাদের কিন্তু সর্বাধিক থেকে এটাই সব থেকে কার্যকরী, কারণ এটা দিয়ে যদি আমি কিউ দিয়ে করি তাহলে এই কিউয়ের জন্য কোনো পাইপই ফাটতেছে না। তার মানে আমাদের কিউয়ের মান কত বের হইতেছে? 0.05024 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটা ভুল দেয়া আছে, এই প্রসেসে অঙ্কটা করবা। ঠিক আছে, যদি না বুঝো বারবার রিভাইন্ড করে দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা। এখন তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে মোটামুটি কঠিন অঙ্কগুলো করে ফেলছি। বাকি অঙ্কগুলো তুমি ট্রাই করার চেষ্টা করবা, আমি যদি না হয় তাহলে আমাকে বলবা, আমি সেটার চেষ্টা করবো ইয়ে করার। তো তোমাদের একটা আমি HW দিতেছি, যেটা হচ্ছে তোমরা বের করবা। তো HW দেওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস আমি আলোচনা করতে চাই। তোমরা এটা একটু মনে রাখবা যে 1 মিটার কিউব পার সেকেন্ড সমান হচ্ছে 1000 লিটার পার সেকেন্ড, আর 1 লিটার পার সেকেন্ড সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তো এই জিনিসটা, এই রিলেশনটা একটু মাথায় রাখবা। ওকে, আমরা তাহলে একটা মানে HW দেই। আমি কিন্তু বানাই দিতেছি, তোমরা বই খুঁজে পাওয়া না এটা। তো বই খুঁজে বই দেখে লাভ নেই, বুঝলেই অঙ্কটা পারবা।